গাড়ি একটি, মালিক দাবিদার ৫ জন। গাড়িটির মূল মালিক এক যুগের ব্যবধানে দুজনের নামে মালিকানা হস্তান্তরের আবেদন করেছেন বিআরটিএতে। মাঝে প্রচলিত স্টাম্পের মাধ্যমে ৪ জন একে একে অপরের কাছে গাড়িটি বিক্রি ও হাতবদল করেছে। সবশেষ ক্রেতা মালিকানা বুঝে নিতে গিয়ে নিজে বিড়ম্বনায় পড়ে মামলা ঠুকে দিয়েছেন সব ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে। গাড়িটির মূল মালিকের লোভে অন্যদের জীবন অতিষ্ঠ হলেও পুলিশ হয়রানি করেছে ঢাকা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভুক্তভোগীদের। কার ভুলের খেসারত কে দিচ্ছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান। কোনো যান্ত্রিক ত্রুটি নেই, এমনকি ট্রাফিক আইন ভঙ্গের কোনো অভিযোগেও মামলা নেই টয়োটা কোম্পানির এই গাড়িটির বিরুদ্ধে। তবে যাত্রাবাড়ী থানায় এই গাড়িটি ২০ দিন ধরে আটকে আছে মালিকানা দ্বন্দ্বের কারণে। দীর্ঘ এক যুগে এই গাড়িটি যাদের হাত বদল হয়েছে তারা সবাই এখন এই গাড়ি চুরি মামলার আসামি। ডকুমেন্টস ছাড়া তো আমরা কিনি নাই, চোরা জিনিসও কিনি নাই, আর আমরা চুরি করি আনি নাই। তাহলে আমরা যে ৪-৫টা মালিক স্ট্যাম্পে হয়ে এসেছি, অবশ্যই আমরা প্রত্যেকটা লোকের ডকুমেন্টস দিয়ে তারপর আমরা এখানে গাড়িগুলো ক্রয় বিক্রয়ের সাথে এইভাবে ফোন দিয়েছিলাম। ইমরান ভাই ওনার ওয়াইফ বলছে উনি বিদেশ ছিল, আসলে মালিকানা ট্রান্সফার করে দিবে। ইমরান বর্তমানে গাড়ির মালিক, ওনার ওয়াইফ ফোনটা রিসিভ করছে, করার পরে আমরা বলছি যে ম্যাডাম আমরা তো একটা গাড়ি কিনতে চাই, ওই গাড়িটা আপনাদের নামে এই মালিকানা দেখাচ্ছে, এখন কি আমরা গাড়িটা নিব? তো উনি বলছে যে হ্যাঁ আপনারা গাড়িটা নিতে পারেন, আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসলে মালিকানা ট্রান্সফার করে দিন। ইমরান নামের এক সিঙ্গাপুর প্রবাসী গাড়িটি বিক্রি করার পর তা আরও ৪ মালিকের হাত ঘুরেছে। বিক্রির পুরো প্রক্রিয়া ছিল প্রচলিত স্ট্যাম্পের মাধ্যমে। তবে বিআরটিএ থেকে নাম পরিবর্তন করা হয়নি গত এক দশকে। প্রায় ১০ বছর পর হঠাৎ নাজমা বেগম নামের এক মহিলা গাড়ির মালিকানা দাবি করে বসে। তার ছেলের দাবি গাড়িটি চুরি হয়েছে, অথচ তার সপক্ষে প্রমাণ কিংবা জিডি দেখাতে পারেননি তারা। আমার গাড়িতে মানে চুরি হয়েছে মনে করেন, আমি জিডি করলাম না, কোনো কিছু করলাম না, ধরেন হ্যাঁ, আমি এই জন্য কি আমি কখন আমার গাড়িটা পাবো না? ফোনে যোগাযোগ করার পর দেখা করতে চাইলে মালিক দাবি করা সে ব্যক্তি দিলেন গোজামিল। এনটিভির মুখোমুখি হওয়ার অনুমতি নিতে আমাদের সামনে ফোন করেন যাত্রাবাড়ী থানার এসআইয়ের কাছে, অথচ অন্য ভুক্তভোগীদের ফোন ধরেন না এসআই জসিম। ভাই যেটা জানতে চাই বলেন, এখানে তো অনেক বড় ধরনের কারণ লুকোচুরি না, এখানে আপনি বলছেন আপনার গাড়ি চলে গেছে, আমরা আইনের মাধ্যমে আমরা এটা আইনি প্রক্রিয়া যেটা। এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে গাড়ির প্রথম মালিক ইমরান গাড়িটি বিক্রি করেন চিটাগাং রোডের ভুইয়া অটোসে, অথচ সে তথ্য গোপন করছে পুলিশ, এমনকি ইমরান নিজেই। যিনি গাড়িটি বিক্রিতে সহায়তা করেছেন তিনি নিজেই মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আচ্ছা, নিছেন কার কাছ থেকে আপনি? ইমরান থেকে আমি গাড়িটি বিক্রি করছি মেবি 11-12 সালে জলিল ভাই নামে এক ভদ্রলোকের কাছে। বাবু বা আজাদ নামে কাউকে আমি চিনি না। মুখে বলছেন জলিলের কাছে গাড়ি বিক্রি করছেন তিনি, অথচ নথি বলছে কিছুদিন আগে কামাল নামের এক ব্যক্তির কাছে গাড়ি বিক্রি এবং মালিকানা হস্তান্তরের আবেদন করেছেন ইমরান। জটিল এসব সমীকরণের জট এখন আটকে আছে আইনের মারপ্যাঁচে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেদিকে তাকিয়ে ভুক্তভোগীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30কে কেন্দ্র করে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, সচেতনতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মকে আরও উদ্যোগী করতে সাইকেল রাইড অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই সাইকেল রাইড হয়েছে। সবুজ পৃথিবীর স্বপ্নে দায়িত্বশীল ভবিষ্যতের পথে প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই রাইডিং। রাইড শুরুর আগে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পরিবেশ সচেতনতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের ভূমিকার বার্তা ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু আলোচনার প্রেক্ষাপটে তরুণদের সম্পৃক্ত করতে ডাকসু ও সাইক্লিং ক্লাবের এমন উদ্যোগকে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা ডাকসু ভিপির। আমাদের এই পরিবেশ সুরক্ষা এটা আমাদের অন্যতম দায়িত্ব। এই সমাজে, এই দেশে, আমরা এই পৃথিবীতে আমরাই আমাদেরকে বসবাসযোগ্য করে রেখে যেতে হবে পরবর্তী যারা আসবে তাদের জন্য। তো সেই জায়গা থেকে আজকে সাইকেল র্যালি, আমরা এখানে সাইকেলের মাধ্যমে আমরা যেন হচ্ছে আমাদের যে পলিউশন হয়, সাউন্ড পলিউশন এবং আমাদের এই যে জ্বালানি থেকে যে পলিউশন হয়, সে পলিউশন মুক্ত আমরা একটা শহর গঠন করতে চাই।
নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও রাজশাহীর ৬টি আসনে বইছে নির্বাচনী হাওয়া। আসন ভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে প্রধান দুটি রাজনৈতিক দল। বসে নেই অন্য রাজনৈতিক দলগুলো। নির্বাচনী প্রচারেও নেমে পড়েছে প্রার্থী ও তাদের সমর্থকরা। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। তফসিল ঘোষণার আগেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় বিভাগীয় জেলা রাজশাহীর ৬টি আসনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা নেমে পড়েছেন জনসংযোগে। এরই মধ্যে ওয়ার্ড এমনকি কেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটিও গঠন করেছেন কোনো প্রার্থী। প্রতিদিনের সভা সমাবেশ ও প্রার্থীদের জনসংযোগের ফলে নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে প্রতিটি আসনে। দীর্ঘদিন থেকে ভোট দিতে না পারায় আসছে নির্বাচনকে ঘিরে উচ্ছ্বসিত ভোটাররাও। আজকে অনেক প্রত্যাশা, একটা আনন্দের মাঝে একটা ভোট উদযাপন তৈরি হবে। সবাই যেন মন খুলে হাসতে হাসতে যে ভোট দিতে পারে। এবার নির্বাচনে আমরা আমাদের ভোট আমরাই দিতে চাই। এবার আশা করছি যে সুষ্ঠু নির্বাচন হোক, আমরা যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। এমন একটা ভোট চাই যে ভোটে কোনো বিতর্ক থাকবে না। সুষ্ঠু একটা ভোট বাংলাদেশে হোক, এটাই আমাদের চাওয়া। পদ্মা বিধৌত বিভাগীয় শহর রাজশাহীর ৬টি আসনের ভোট নিজেদের প্রতীকে যাবে, সেই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এছাড়া ব্যানার ফেস্টুন দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যরা। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী হচ্ছে কিংবা তারা মনে করছে, আপনারা জানেন বিগত দিনে আমাদের ধানের শীষের পক্ষেই প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছে। মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা আছেন, তারাও শক্ত প্রার্থী, নিঃসন্দেহে প্রতিযোগিতা হবে। রাজশাহীর ৬টি আসনে মোট ভোটার 22,63,964 জন। এর মধ্যে পুরুষ 11,23,904 জন এবং নারী ভোটার 11,40,035 জন। আগামী সংসদ নির্বাচনে জেলার 778টি কেন্দ্রে ভোট প্রদান করবেন তারা। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এবং আলেম সমাজ তাদেরকে সহায়তা করলে সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে সকল ন্যায্য দাবি পূরণের জন্য কাজ করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুয়াত আয়োজিত মহাসম্মেলনে রাখা বক্তব্যে তিনি এসব কথা জানান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে হাজারো তৌহিদি জনতা সকাল থেকেই যোগ দেন। পাশাপাশি প্রতিবেশী ভারত, পাকিস্তান সহ দেশি বিদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও এই সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ছোট ছোট ইসলামী দল ও সামাজিক সংগঠনের ব্যানারে ধর্মপ্রাণ মুসলিমরা এই সম্মেলনে উপস্থিত হন। মুসলিম সমাজ একতাবদ্ধ না থাকার কারণে ফিলিস্তিনের গাজা ও মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন 14, 18 ও 24 সালের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টে পথসভায় তিনি কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নতুন একটি বাংলাদেশ করা হবে। নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত রাখার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেবার জন্য সকলকে আহ্বান জানান। এবারের নির্বাচন যদি 14, 18, 24 মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে।
জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীত নির্বাচনে তাদের রেকর্ড ভালো নয়। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও শীর্ষক গণসমাবেশে তিনি বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা কোনো দয়া নয়, এটি বাংলাদেশের অধিকার। বলেন, আগামী নির্বাচনে দেশে শক্তিশালী সরকার না এলে পদ্মার পানি নিয়ে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব। এ সময় পিআর নিয়ে তিনি বলেন, সব দল মিলে সংস্কার প্রস্তাব নেওয়া হলেও এখন একটি দল হঠাৎ করে পিআর দাবি করে বসলেন। বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ তত দুর্বল হয়ে পড়বে। সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনারা আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব জনগণ বিএনপিকে দিলে এবং আলেম সমাজ বিএনপিকে সহযোগিতা করলে কাদিয়ানী সম্প্রদায়ের বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দেয় দেশ বিদেশের আলেম সমাজ ও দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশে দাবির সাথে একাত্মতা পোষণ করে তারা বলেন, ক্ষমতায় গেলে আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে দাবি বাস্তবায়ন করা হবে। এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। এ সময় মঞ্চে আগত বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানান। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে। যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সেই মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যে সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। এরপর আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে ঘোষণাপত্র পাঠ করা হয় এবং হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে তার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। সাংবিধানিক উপায়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আর আন্তর্জাতিক আলেমরা বিশ্বে মুসলিম ভ্রাতৃত্ব ছড়িয়ে দিয়ে একতাবদ্ধ থাকার বার্তা দেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের 5 দিন আগে সারা দেশে বিশেষ অভিযান চলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে 5 দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও 3 দিন, মোট 9 দিন বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি। মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স এবং কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হচ্ছে 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটা অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপর, তাদের সাথে আলোচনা করছি, বাট আমরা প্রপোজাল দিচ্ছি 9 দিনের জন্য। ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিন তো একটা বড় ধরনের কার্যক্রম চলবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গণসংযোগ শোভাযাত্রা করেছে। সকালে নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের পথসভা এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। এ সময় হাজারো নেতাকর্মী অংশ নেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রুজেরি পথসভা করেছে। দিনাজপুর ৩ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের নির্বাচনী র্যালি বের করে। চট্টগ্রাম ৮ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার আবু নাসেরের সমর্থনে সমাবেশ হয়েছে। বগুড়ার গাবতলীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক এবং মতবিনিময় সভা করেছে চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। শরীয়তপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ নিজ এলাকায় গণসংযোগ এবং লক্ষ্মীপুর সদরে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি, সাতক্ষীরা ২, জামালপুরের ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। ক্রমান্বয়ে নির্বাচন একটি অবধারিত ঘটনায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজশাহীর বায়ায় একটি মিলনায়তনে আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি এই মন্তব্য করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন আসন্ন, তবে সেটি সঠিকভাবে আয়োজনের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। প্রত্যেকে আশা করছেন যে নির্বাচনটি যথাসময়ে সুষ্ঠুভাবে এবং অংশগ্রহণমূলকভাবে হবে। এরকম হলে পরে আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনের যে চেষ্টা, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতির গণতন্ত্রায়ন করা হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সমস্যার সমাধান করতে বিএনপি জনগণের কাছে যাবে। ফরিদপুরের সদরে অনুষ্ঠিত বিএনপির সাংগঠনিক বিভাগের ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি আর মেগা প্রজেক্টে যাবে না। তিনি বলেন, মানুষ যাতে সব কাজের জন্য ঢাকায় না গিয়ে নিজ এলাকায় বসে কাজ করতে পারে, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। বিগত কোনো সরকারই রাজধানীর খালগুলো পুনরুদ্ধার করতে পারেনি, তাই অল্প সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে খাল উদ্ধার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে কেরানীগঞ্জ মডেল থানার হাতি গ্রামে দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। পরিবেশ রক্ষায় দেশের জনগণকে পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী এ সময় তার সাথে ছিলেন। আজ থেকে সারা দেশের ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি প্রাথমিক বিদ্যালয় একযোগে শুরু হলো স্কুল ফিডিং কর্মসূচি। এর মাধ্যমে দেশের ৩১,১৩,০০০ শিক্ষার্থী সপ্তাহে ৫ দিন পাবে পুষ্টিকর খাবার। সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রত্যন্ত খজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। ২ বছর মেয়াদী স্কুল ফিডিং কর্মসূচির মূল লক্ষ্য পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী করে তোলা। আজ ১৫ নভেম্বর ২০০৭ সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় সিডর। কেড়ে নেয় পটুয়াখালী জেলার ৬৭৭ জন মানুষের প্রাণ। আহত হয় প্রায় ৮,৫০০ মানুষ, যাদের মধ্যে ২,০০০ মানুষ হয়েছে প্রতিবন্ধী। এখনও নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষ। ধ্বংস হয় ৫৫,০০০ ঘরবাড়ি, ১,৫০০ মসজিদ মন্দির সহ ৩৫১টি স্কুল ও কলেজ। ক্ষতিগ্রস্ত হয় ৪১২টি ড্রেনেজ স্লুইস সহ কয়েকশো কিলোমিটার বেড়িবাঁধ। সিডরের ১৮ বছর অতিবাহিত হলেও পটুয়াখালীতে এখনও অরক্ষিত রয়েছে অনেক বেড়িবাঁধ। দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্ত করতে তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। দুপুরে সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যালয়ে জাতীয় সাধারণ বার্ষিক সভায় এই আহ্বান জানান তারা। এতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম মাসুদ রানা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন না করলে জামায়াতের
অস্তিত্ব থাকবে না। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও শীর্ষক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা কোনো দয়া নয়, এটি বাংলাদেশের অধিকার, এতে কারো দাদাগিরি নয়। রাজশাহী সমসাজু ও চাঁপাইনবাবগঞ্জের শহীদুল হুদা অলোকের সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগান নিয়ে এবার তেভাগা আন্দোলনের ভূমি উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জের এই গণসমাবেশ। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রমত্ত পদ্মার বুকে এখন ধুধু বালুচর, এর পানি প্রাপ্তি এদেশের অধিকার। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না, বন্ধু পাবে। সাম্প্রতিক রাজনীতি নিয়ে মির্জা ফখরুল জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, যাদের 5 থেকে 6% ভোট তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাতে ইসলাম? 5% না, তারও বেশি, 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে একেবারে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আপনারা ভালো হয়ে যান, আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। গণসমাবেশ থেকে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গঠিত সমন্বয় কমিটির নেতারা পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবি তোলেন। এর আগে মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে, এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতারশিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার পরে তিনি কথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই তিমিরেই মানুষ থেকে যাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে এমনভাবে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশের নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিচারের বিষয়ে আদালতের মানুষ হত্যার সুষ্ঠু বিচার চায়। অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে, কিন্তু জুলাই সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে। গণভোটের মূল উদ্দেশ্য কি, এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে। আমি যদি 4টি প্রশ্নের সাথে একমত হতে না পারি, তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে, সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে। একটি দল গণভোটে না ভোট দেওয়ার ক্যাম্পেইন শুরু করেছে, যা গণভ্যুত্থান চেতনা বিরোধী, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, গণভোট এবং কৃষকের আলুর ন্যায্য দাম নিশ্চিত করা দুটি সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের বড় দুই দল পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়ে দুটি বিষয়কে গৌণ করে তুলেছে। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, কৃষি উৎপাদনে অনেক ভর্তুকি দেওয়া হয়, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করে এগুলো মিয়ানমারে পাচার করা হচ্ছে। এছাড়া কৃষকদের জীবনমান উন্নয়নে তরুণ রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দুইটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে। আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন।
ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয় শীর্ষক এই আলোচনা সভায় তিনি একথা বলেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, দিল্লি থেকে দেশকে সংকটে ফেলার চেষ্টা করা হচ্ছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ পাবে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা যদি ফিরে যেতে পারি, তাহলে আমি আশা করি যে দিল্লি থেকে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে বিপর্যস্ত করবার, সেই ষড়যন্ত্র ফাইনালি পরাজিত হবে। কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না। দল বুঝি না, আমরা দল বুঝি না, আমরা শুধু বুঝি ভারতীয় কোন দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে। চাঁদাবাজি করে চলতে হবে এমন রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। সকালে রাজধানীতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। উপদেষ্টা জানান, রাজনীতিকে পেশা হিসেবে নেওয়া যাবে, তবে অবশ্যই হতে হবে সৎ রাজনীতিবিদ। অবৈধ আয় বা চাঁদাবাজি পরিহার করতে হবে। একাডেমিক ফলাফলই চাকরি পাওয়ার জন্য শেষ কথা নয়, বাজারে চাহিদা আছে এমন চাকরির জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। তিনি বলেন, সম্পদশালী হওয়ার জন্য উদ্ভাবন ও উৎপাদন সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ, তাই দুর্নীতি নয়, মেধাকে কাজে লাগাতে হবে। চাঁদাবাজির রাজনীতি নয়, দুর্নীতির রাজনীতি নয়, মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি, সেই রাজনীতিতে করার জন্য রোড লার্নিং যেটাকে বলি আমরা, যে পড়লাম তারপরে ওই যে পরীক্ষার খাতায় উড়ে দিলাম, এটা করলে হবে না। কারণ এখন হচ্ছে মার্কেটে তুমি কি করতে পারো সেটা জানতে চাই। যেমন ওই ছেলের যদি ওই সিজিপিএ ডিপ্লোমা এগুলো দেখে তাহলে ওর ওটা সিভিট শুদ্ধ গার্বেজে ফেলা ছাড়া কোনো উপায় নাই।